শুনছেন সব সময় ভূত বাংলা, সাথে আছে মোহাম্মদ আলামিন। আজ যিনি ঘটনা পাঠিয়েছেন তার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট থানার কোনো এক গ্রামে। তো যিনি আমাকে ঘটনাটি পাঠিয়েছেন তার নাম রাজ। রাজ আমাকে যেভাবে ঘটনাটি লিখেছে আমি আপনাদেরকে সেভাবে পড়ে শোনাচ্ছি। আজ আমাদের মেইল এপিসোডটি ভয়ঙ্কর কালো জাদুর সত্যি ভৌতিক ঘটনা। তো আমি আপনাদেরকে রাজের ভাষায় মেইলটি পড়ে শোনাচ্ছি। প্রিয় আলামিন ভাই, আশা করি অনেক ভালো আছেন। আমি রাজ। আমি বাগেরহাটের ফকিরহাট থেকে কোনো এক গ্রামের বাসিন্দা। আজ আমি আপনাকে যে ঘটনাটি লিখছি এটি আমার চাচার সাথে ঘটে যাওয়া একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। তো আপনার কাছে যদি আমার মেইলটি ভালো লাগে তাহলে আপনার ভূত বাংলা অডিয়েন্সদের উদ্দেশ্যে পড়ে শোনাবেন। ঘটনাটি যেভাবে লিখে পাঠিয়েছে আমি আপনাদেরকে সেভাবে পড়ে শোনাচ্ছি। আমার চাচা একজন বিখ্যাত ব্যবসায়ী। তো আমার চাচা ডিলার ব্যবসা করত। তৎকালীন সময়ে আমার চাচার অনেক বড় ব্যবসা ছিল। ব্যবসায়িক দৃষ্টি থেকে আমার চাচা অনেক সফলফুল একজন মানুষ ছিলেন। তো আমার চাচা যে বাজারে ডিলার ব্যবসা করতেন সেই বাজারে আরও একজন বড় ডিলার ছিলেন। একসময় তিনি আমার চাচার প্রতিদ্বন্দ্বী হয়ে কাজ করে। একটা সময়ে আমার চাচা লক্ষ লক্ষ টাকা ইনকাম করত। 2-1 বছরের মধ্যে আমার চাচা কোটিপতি হয়ে গেলেন। ওই বাজারে আমার চাচার বড় ধরনের সুনাম সৃষ্টি হলো। আশেপাশের মানুষ আমার চাচাকে অনেক ভালোবাসতো। একদিকে আমার চাচা যেমন একজন সফল ব্যবসায়ী, অন্যদিকে আমার চাচা গরিব দুঃখী মানুষকে খুবই সাহায্য সহযোগিতা করত। তো আমার চাচার প্রতিদ্বন্দ্বী হিসাবে আরেকজন যে ডিলার ছিলেন তার এই বিষয়টি নজরে আসে এবং সে আমার চাচাকে ক্ষতি করার জন্য পাগল প্রায় হয়ে যায়। একটা পর্যায়ে আমরা দেখতে পেলাম যে আমার চাচা যত দিন যাচ্ছে তত কেমন যেন শুকিয়ে যাচ্ছে, মানসিকভাবে কেমন যেন একটু অন্যরকম ভাবমূর্তি করে থাকতো। তো এখানে বলে রাখা ভালো, সেই প্রতিদ্বন্দ্বী ডিলার কিন্তু আমার চাচার একজন ক্লোজ বন্ধু ছিলেন। ব্যবসায়িকভাবে ক্ষতি করার জন্য আমার চাচাকে সে ব্ল্যাক ম্যাজিক করে। এটা আমরা জানতে পারি আমার চাচা মারা যাওয়ার 1 মাস আগে। তো আমি চলে যাচ্ছি ঘটনাতে। যখন আমার চাচা জাঁকজমকভাবে ডিলারের ব্যবসা করছিলেন তখন আমার চাচার সেই বন্ধু প্রতিদ্বন্দ্বী ডিলার তার ব্যবসায়ে খুবই মন্দা যায়। একটা পর্যায়ে আমার চাচাকে সে খুবই আপন করে নিতে থাকে। তো চাচা একজন সরল সোজা মানুষ হওয়ার কারণে, মানুষপ্রেমী হওয়ার জন্য, গরিব দুঃখীর বন্ধু হওয়ার জন্য সে এত কিছু মনে করতো না। আমার চাচা নিজের ব্যবসার পাশাপাশি তার বন্ধুকেও বিভিন্ন ধরনের ব্যবসায়িক পলিসি দিতেন। কিন্তু মনে মনে আমার চাচার বন্ধুর এত বড় শয়তানি বা দুষ্কৃতি মনোভাব ছিল, এটা আমার চাচা বুঝে উঠতে পারেনি। তো একটা পর্যায়ে আমার চাচা যখন খুবই অসুস্থ হয়ে যায়, আমরা আমাদের দেশের মধ্যে বিভিন্ন হসপিটালে এবং দেশের বাইরেও অনেক জায়গায় তাকে যখন চিকিৎসা করায় কোনো উপকার আসে না, তখন চাচার থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে আমার চাচার সেই প্রতিদ্বন্দ্বী বন্ধু নাকি আমার চাচাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। আর এটি নিশ্চিত করেছেন একজন তান্ত্রিক। এই তান্ত্রিক ধর্মগতভাবে সনাতন ধর্মের। তো সে যেহেতু বিভিন্ন রকমের কালো জাদুর সাথে জড়িত ছিল, সেহেতু তার কাছে এটা নিশ্চিত করা খুবই সহজ হয়েছিল। এমনকি ওই তান্ত্রিকই আমার চাচাকে কালো জাদু করেছিল। সে তান্ত্রিক হিসাবে মানুষের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন মানুষের উপকার এবং ক্ষতি করে থাকত।
তো আমরা একজন দূর সম্পর্কের আত্মীয়র থেকে এই তান্ত্রিকের পরিচয়টা জানতে পারি। তারপর আমরা যখন চাচাকে হসপিটাল থেকে নিয়ে আসি, তার কাছে নিয়ে যাওয়ার পর আমরা জানতে পারি তাকে কালো জাদু করা হয়েছে। তো এই ব্ল্যাক ম্যাজিক এত বড় একটা ভয়ানক জিনিস, এটা যার সাথে ঘটানো হয় তাকে তিলে তিলে শেষ করে দেওয়া হয়। আমরা একটু পেছনে যাব আলামিন ভাই, একটু হসপিটালের কথা বলে আসব। আমরা যখন ঢাকা সিটিতে কাকাকে নিয়ে যাই হসপিটালে, তখন সেখান থেকে ডক্টর আমাদেরকে বলেন যে আমাদের চাচার কিডনি ফাংশনের প্রায় 90% নষ্ট হয়ে গেছে। তো ডক্টররা সেখান থেকে বলেছিল যে আপনাদের এই পেশেন্টকে বাড়িতে নিয়ে যান, সে যেটা খেতে চায় বা সে যেটা করতে চায় তার সাথে স্বাভাবিকভাবে সেটা করা উচিত, কারণ তার যে বর্তমান শারীরিক অবস্থা বা বর্তমান শারীরিক পরিস্থিতি, তাতে করে সে যে কোনো সময়ে মারা যেতে পারে। তবে হায়াত মৌত যেহেতু আল্লাহর হাতে, সেক্ষেত্রে ডক্টররা নিশ্চিত করে না বলে তারা মাত্র 1 মাসের সময় দিয়ে দেন। তারা বলে দেন হয়তোবা এই ব্যক্তি 1 মাসের মধ্যেই মারা যাবে। তো যেহেতু টাকার কোনো অভাব ছিল না, আমার কাকা, আমি তো আগেই বলে রেখেছি, একজন সফল ব্যবসায়ী ছিলেন এবং টাকা পয়সার দিক থেকে 2-1 বছরের মধ্যে কোটিপতি হয়ে যায়। সেজন্য আমাদের কিন্তু তার চিকিৎসা করার জন্য তেমন কোনো কষ্টদায়ক ব্যাপার বা কষ্টদায়ক যে ঘটনা, এটা আমাদের পোহাতে হয়নি। একটা পর্যায়ে আমরা যখন তান্ত্রিকের কাছে নিয়ে যাই, তান্ত্রিক আমাদেরকে বলে যে এই লোককে কালোজাদু করা হয়েছে, এমনকি খাবারের সাথে তাকে তাবিজ কগজের যে বিষয়টা, এটিও খাইয়ে দেওয়া হয়েছে। তো আমার বাবাকে যখন তান্ত্রিক বললেন, ওই কবিরাজ যখন বললেন যে দেখুন আপনার এই ভাইকে আমাদের কাছে আনতে অনেক দেরি করে ফেলেছেন, তো তান্ত্রিককে আমরা যখন লোকেশন দিলাম, মানে আমাদের ঠিকানা দিলাম, তখন সে যখন আমার চাচার নাম জেনে তার যে সাধনা ছিল, কালীর সাধনা করতো, তার মাধ্যমে সে যখন নিশ্চিত হতে পারলো, তখন সে জানতে পারলো যে আমার চাচাকে সে নিজেই টাকার বিনিময়ে কালো জাদু করেছে। সে আমাদের কাছে বলে যে দেখুন আমি একজন তান্ত্রিক, আমাকে কে কোথা থেকে কিভাবে এসে কি কাজ করাবে এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি শুধুমাত্র টাকা খেয়ে মানুষের কাজ করে থাকি। তখন আমরা সেই তান্ত্রিকের হাতে পায়ে ধরলাম এবং বললাম যে দেখুন আপনি যদি এই আমার চাচাকে কোনোভাবে এই ব্ল্যাক ম্যাজিক থেকে, এই কালো জাদুর হাত থেকে রক্ষা করতে পারেন, তাহলে আমার চাচার যে সয় সম্পদ আছে এর অর্ধেক আপনাকে আমরা লিখে দিব। তো তারপর তান্ত্রিক আমাদেরকে জানালেন যে দেখুন আমি যেহেতু তান্ত্রিক, টাকার বিনিময়ে কাজ করি, তবুও যে আমাদের এই তাবিজ কগজের একটা বিষয় থাকে, একটা মেয়াদ থাকে, এই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে এখানে আমাদের আর কিছুই করার থাকে না। তবুও আপনারা যেহেতু বলছেন যেহেতু হায়াত মৌত আল্লাহর হাতে, তাহলে আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন। তো আমি যে তাবিজ কগজগুলো দিয়েছিলাম এই ব্যবসায়িক সেই কুচক্র লোকটাকে, সে কিভাবে কোথায় কি রেখেছিল, আমি তো তাকে ফর্মুলা দিয়েছিলাম। এমনকি যদি এটা আমি না করতাম, অন্য কেউ করতো, তাহলে আমি সেটাও আপনাদেরকে বলতে পারতাম। সেক্ষেত্রে আমি যেটা বলবো, যেহেতু খাবারের সাথে একটা তাবিজ খাইয়ে দেওয়ার কথা ছিল, সেটা তো খাইয়ে দিয়েছে। এমনকি তার ব্যবসা প্রতিষ্ঠানে একটি তাবিজ রাখার কথা ছিল, তার বাড়িতে তার উঠানে একটা রাখার কথা ছিল, তার গেটের সামনে একটা রাখার কথা ছিল, এমনকি তার বেডরুমেও একটা তাবিজ রাখার কথা ছিল। তো কবিরাজ আমাদেরকে বললেন যে দেখুন আপনারা আপাতত এগুলো উদ্ধারের একটা ব্যবস্থা করেন, তারপরে আমি একটু চেষ্টা করে দেখি কি করা যায় না যায়। তারপর কবিরাজের কথা মোতাবেক আমরা কিন্তু সেই তাবিজগুলো উদ্ধার করলাম। তো এখানে একটা কথা বলে রাখা ভালো আলামিন ভাই, কবিরাজ বলছিলেন যে আমরা যখন তাবিজটা উঠাবো এটা হতে হবে গভীর রাত এবং অমাবস্যা পূর্ণিমার রাত, তখন এই তাবিজগুলো তুলতে হবে এবং তাবিজটা তোলার সঙ্গে সঙ্গে এই তাবিজটা পুড়িয়ে দিতে হবে এবং তাবিজ যে উঠাবে তার খুবই সাহসিকতার পরিচয় দিতে হবে, কারণ তাবিজগুলো যখন উঠাবে তখন অনেক ভয়ঙ্কর ঘটনা এখানে ঘটতে পারে, সেক্ষেত্রে তাকে সাহস রেখে কাজ করতে হবে। তো আমার মেজো চাচা, মানে যিনি অসুস্থ ছিলেন,
তিনি হচ্ছে আমার মেজো চাচা। আমার বাবা ছিল বড় এবং আমার যে ছোট চাচা ছিল উনি অনেক সাহসী একজন মানুষ। উনি কবিরাজের থেকে এই কথাগুলো জানার পর, যেহেতু নিজের ভাই, নিজের আপন ভাই চোখের সামনে মারা যাচ্ছে, সেক্ষেত্রে সাহসী মানুষ হওয়াতে আরও সাহস দেখিয়ে এই তাবিজগুলো ওঠানোর বন্দোবস্ত করলো। তো সেদিন রাতে আমরা যেদিন কবিরাজের কাছে গিয়েছিলাম, ঠিক তার পরদিনই ছিল অমাবস্যার রাত। সেই রাতে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ দূরে দাঁড়িয়ে থেকে বিষয়টি দেখছিল এবং আমার সেই ছোট চাচা একটি শাবল নিয়ে সেই তাবিজগুলো ওঠানোর ব্যবস্থা করলো। তো রাত যখন 3টা বাজে, তখন আমাদের উঠানে একেবারে গেটে ঢুকতে যে প্রথম তাবিজটা, এই তাবিজটাই প্রথম ওঠানোর কার্যক্রম শুরু করা হয়। তো কি বলবো আলামিন ভাই, একেবারে মনে করেন যে ঘুটঘুটে কালোর মধ্যে সেই কালো রাতের দিন এই তাবিজ ওঠানোর সময় মানে বিকট একটা আওয়াজ হয়ে আমাদের উঠানে এমনভাবে ফর্সা হয়ে গেল, মনে হলো যে কয়েক হাজার ওয়ার্ডের একটি বাল্ব জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং পেছন থেকে কি একটা কিচিরমিচির আওয়াজ, যে আওয়াজটা আমরা আগে পরে কখনো কোনোদিন শুনিনি, এ ধরনের একটা আওয়াজ হতে লাগলো। তো 1 ঘন্টার মতো লাগলো 3টি তাবিজ উদ্ধার করতে। সেই 1টা ঘন্টা পুরা আমাদের বাড়িতে নেমে এসেছিল এক ভয়ের কালো জাদুর খেলা। তো এখানে বলে রাখা ভালো আরও একটি বিষয়, সেটি হচ্ছে যে তান্ত্রিক বলেছিল যে আমি তোমাদেরকে এই পানি পড়াটা দিচ্ছি, যখন ঝামেলা হবে তখন এই পানিটা আশেপাশে ছিটিয়ে দিলে একটু হলেও এই বিষয়টি কম হবে। তো আমার আরেক চাচা সেই পানি ছিটানোর কাজে ব্যস্ত ছিল আর ছোটো চাচা তাবিজ তোলার কাজে ব্যস্ত ছিল। আর আমরা তখন খুবই ছোট ছিলাম, আমরা মায়ের কোলে বসে বসে বিষয়টা উপলব্ধি করছিলাম। একটা পর্যায়ে তাবিজগুলো যখন তুলে ফেলা হয়, তারপর সেটা আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তারপর আমরা কবিরাজের কাছে পরের দিন যাওয়ার পর তিনি যেটা আমাদেরকে অবগত করেন যে আমরা অনেক দেরি করে ফেলেছি, যার জন্য তার হাতে আর কিছুই করার ছিল না। তো একটা পর্যায়ে আমার সেই চাচা মারা যায়। মারা যাওয়ার আগে আমাদেরকে বলেছিল তার সেই ব্যবসায়িক বন্ধু, প্রতিদ্বন্দ্বী বন্ধু তাকে ঝালমুড়ির সাথে কি যেন একটা মিশিয়ে খাইয়েছিল এবং খাওয়ানোর সময় বলেছিল যে বন্ধু এটা ঝালমুড়িতে দিয়ে খেতে হয়, এটা খেলে খাবারটা অনেক সুস্বাদু হয়, এমনটা বলে এমনটা জানিয়ে খাবারটা খাইয়েছিল। তার কিছুদিন পরে আমার চাচা এই দুনিয়া থেকে চিরবিদায় নেয়। এই ছিল আলামিন ভাই আমার ছোট্ট একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। আসলে আমি যদি এটি আপনাকে বিস্তারিতভাবে বলতাম তাহলে হয়তো অনেক বড় হতো। আসলে নিজের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা, তাই সংক্ষিপ্ত আকারে বললাম। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। তো এই ছিল বাগেরহাটের ফকিরহাটের কোনো এক গ্রাম থেকে রাজের ঘটনাটি আমি আলামিন আপনাদের সাথে এত সময় রাজ যেভাবে লিখেছে সেভাবেই আপনাদেরকে পড়ে শোনালাম। ঘটনাটি কেমন লাগলো কমেন্টস করে যাবেন। আসলে ব্ল্যাক ম্যাজিক নামে জিনিস যেটা আছে এটা অনেক সত্য। আর এই তান্ত্রিকরা যদি কারোর প্রতি ব্ল্যাক ম্যাজিক করে থাকে তাহলে আসলে যদি ধরতে না পারেন তাহলে নিশ্চিত তার মৃত্যু। যদি আল্লাহ তার হায়াত রেখে থাকে তাহলে হয়তো বা সে বেঁচে যাবে, না হলেই এই ব্ল্যাক ম্যাজিকের কারণেই মানুষের মৃত্যু হয়, এটা আমরা অনেক শুনেছি। তো একটাবার ভাবুন তো যে এই মানুষগুলো এই প্রকৃতির কেন হয়? একটা মানুষ এভাবে কিভাবে এই কাজটা করতে পারে? একটা মানুষ সামান্য টাকার জন্য ব্যবসায়িক দৃষ্টিতে নিজের বন্ধুকে ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেললো। এই তান্ত্রিকগুলাই বা কেমন? দেখুন, টাকার জন্য মানুষকে মেরে ফেলে, তাহলে কি ভয়াবহ হতে পারে এই ব্ল্যাক ম্যাজিক। তো এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো একটি দাবি থাকবে যে ভূত বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাকে মেইল পাঠাতে চান তাহলে আপনাকে লিখতে হবে horrorkhulna1@gmail.com। আমাদের কাছে মেইল পাঠানোর জন্য ঠিকানাগুলো ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনিও শেয়ার করতে পারেন আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা বা আপনার মুখ থেকে আপনার বন্ধুদের কাছ থেকে শোনা কোনো ঘটনা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, যতক্ষণ পর্যন্ত না হাজির হচ্ছে অন্য একটা এপিসোড নিয়ে। আমাদের ভূত বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলেই ভালো থাকবেন। এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।